আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 15তে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে গ্রাহামের ব্যাপন সূত্রের প্রতিপাদন পড়েছিলাম। আজকে সেই ব্যাপন সূত্রের আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে গ্যাসের ব্যাপনের একটি পরীক্ষা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া দিয়ে, সেই পরীক্ষাটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলো আজকের মূল ক্লাসে প্রবেশ করা যাক। আমরা যে দুটি গ্যাসের ব্যাপন নিয়ে পরীক্ষা করব সেই দুটি গ্যাস হচ্ছে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আশা করি সবাই আণবিক ভর বের করা তোমরা সবাই জানো। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। আর যেহেতু এখানে 3টি পরমাণু আছে আমরা 3 দিয়ে গুণ দিব, সেক্ষেত্রে আমার অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। প্রত্যেকটার পারমাণবিক ভরকে তার পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করেই আসলে আণবিক ভরটা পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং ক্লোরিনের হচ্ছে 35.5। সেক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পাচ্ছি 36.5। আমরা গ্রাহামের যে ব্যাপন সূত্র দেখলাম সেখানে কোনো একটি গ্যাসের ব্যাপন হার অথবা নিঃসরণের হার তার আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিণত হয়। এই ছিল আমাদের সূত্র। তাহলে এই পরীক্ষা দিয়ে আসলে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি? অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি যে গ্যাসের ব্যাপন হারের একটি পরীক্ষা, তোমরা 19-এ ওই পরীক্ষাটি পড়েছো। এই পরীক্ষা দিয়ে আণবিক ভরের সাথে ব্যাপন হারের যে সম্পর্কটা সেটা আমরা দেখাতে চাচ্ছি। সেই হিসাবে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর 17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5, তাহলে আণবিক ভরের সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম এই দুইটা গ্যাসের মধ্যে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর সবচেয়ে বেশি। আমরা দেখব আসলে আণবিক ভর বেশি কমের ক্ষেত্রে আমার ব্যাপন হারটা কিভাবে ওঠানামা করছে। অ্যামোনিয়ার অ্যাকুয়াস দ্রবণ অর্থাৎ জলীয় দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আমরা এমন একটি কাঁচনল নিলাম যে কাঁচনলের দুটি মুখই খোলা ছিল। অ্যামোনিয়ার সিক্ত কোনো তুলাকে, মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যখন কোনো তুলোকে দ্রবীভূত করা হয় বা একটু সিক্ত করা হয় অ্যামোনিয়া দ্রবণে, সিক্ত করার পর এবং এই খোলা একটা প্রান্ত দিয়ে, যে কাঁচনলের দুটা মুখই খোলা ছিল সেখানে একটা প্রান্ত দিয়ে অ্যামোনিয়ার তুলোটা প্রবেশ করানো হলো এবং অপর একটি প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাটি প্রবেশ করানো হলো। এখন যে বিক্রিয়াটা আসলে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হয়, সেই বিক্রিয়াতে আসলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এখন দেখা যাচ্ছে যখন এই সিক্ত তুলাগুলো প্রবেশ করানো হচ্ছে, আমরা একটা মিটার স্কেলের উপরে এটাকে বসিয়েছি এবং মিটার স্কেলের উপরে বসানোর উদ্দেশ্য হচ্ছে আসলে দূরত্বটা কতটুকু অতিক্রম করছে সেটা যাতে চোখে দৃশ্যমান হয়। সবাই একটু খেয়াল করো, এই যে মাঝখানে তোমরা দেখছো একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এটা কিন্তু যখন আমরা তুলা দুটা প্রবেশ করাবো সাথে সাথেই তৈরি হবে না, কিছুক্ষণ পর দেখা যাবে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং সেই কাঁচনলটার একদম মাঝামাঝি অবস্থানে কিন্তু নয়, কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে আবার কিছুটা অ্যামোনিয়া থেকে অনেকটা দূরে। তাহলে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুব কম দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংশ্লেষণের ফলেই কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হবে। তাহলে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পরস্পরের সংস্পর্শে আসতে হলে অ্যামোনিয়ার যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটাকেও এখান থেকে আস্তে আস্তে সামনে আগাতে হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সিক্ত যেই তুলাটা আছে সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসটা তৈরি হতেও কিন্তু তৈরি হয়েও সামনে আগাচ্ছে। এই অবস্থায় এসে অ্যামোনিয়া অনেকটা পথ অতিক্রম করেছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব বেশি পথ অতিক্রম করতে হয়নি। এর আগেই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তুলনামূলক দূরত্ব কম অতিক্রম করলো আর অ্যামোনিয়া তুলনামূলক দূরত্ব বেশি অতিক্রম করলো। তাহলে এর সাথে আণবিক ভরের সম্পর্কটা কি? আমরা এভাবে বলতে পারি অ্যামোনিয়ার আণবিক ভর 17 কম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি হওয়ার কারণে এর ব্যাপন হার অ্যামোনিয়ার তুলনায় কম এবং অ্যামোনিয়ার আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় কম হওয়ার কারণে তার ব্যাপন হার হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় বেশি।
তাহলে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার কম এবং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। এবং এটাও আমরা কনক্লুশনে বলতে পারি যে অ্যামোনিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাপেক্ষে যে গ্যাসের বা যে পদার্থের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া অপেক্ষা কম কেন, এবং ব্যাপন কি, ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, গ্রাহামের ব্যাপন সূত্রটি ব্যাখ্যা করা বা এর প্রতিপাদন করা। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রের পাশাপাশি আমরা যেই জিনিসটা এখন জানতে পারলাম যে কোনো গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় তার ব্যাপন হার কম হবে, এবং কোনো গ্যাসের আণবিক ভর যদি কম হয় তার ব্যাপন হার কম হবে। আমরা যে অ্যামোনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরীক্ষণটি দেখলাম সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হচ্ছে এর একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। এটা পরীক্ষাগারেও তোমরা খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখতে পারবে, খুব ছোট্ট একটা পরীক্ষা। তাহলে এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্রের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা অক্ষরপত্রের বই থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। উদাহরণ 1-এ দেখো একটি প্রশ্ন, প্রমাণ তাপমাত্রা ও চাপে ছিদ্রযুক্ত কোনো পাত্র থেকে 5 মিনিটে 1 লিটার হাইড্রোজেন গ্যাস নির্গত হলে ওই একই অবস্থায় একই সময়ে কি পরিমাণ অক্সিজেন গ্যাস নির্গত হবে। তার মানে এখানে দুটা গ্যাসের কম্পেয়ার করা হয়েছে। একটা গ্যাসের নির্গমন বা ব্যাপনের হার বা নিঃসরণের যে হারটা সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং তার পরিমাণ কত মানে তার আয়তন কত সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে। আমাদেরকে বের করতে হবে অক্সিজেনের জন্য আসলে কি পরিমাণ সময় লাগছে। তাহলে এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? সূত্র ব্যবহার করতে হলে যেহেতু ব্যাপনের হার ব্যবহার করা হচ্ছে এবং আণবিক ভর, আমাদের যেহেতু এখানে আয়তন দেওয়া আছে, আয়তন দিয়েও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তবে উদাহরণে যারা এখানে যেভাবে করেছে যে এখানে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্কটা দেখিয়েছে। আমরা কিন্তু দেখেছিলাম যে দুইটা গ্যাসের ক্ষেত্রে যখন ব্যাপন হার হিসাব করা হয় তখন আসলে যে ব্যাপন হার এবং আণবিক ভরের যে সম্পর্কটা সেটা কিন্তু আমরা প্রতিপাদন করেছিলাম। তাহলে গ্রাহামের যে সূত্রটা, সেই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা বলতে পারি যে R1 ডিভাইডেড R2, অর্থাৎ দুটা গ্যাসের জন্য আমরা A এবং B দিয়ে প্রতিপাদনটা দেখেছিলাম গত ক্লাসে। আমরা 1 এবং 2 দিয়ে এখানে দেখাচ্ছি যে 1, 2 দিয়ে যে দুইটা গ্যাসের, একটা প্রথম গ্যাসটাকে আমরা হাইড্রোজেন গ্যাসকে 1 এবং অক্সিজেন গ্যাসকে 2 যদি আমরা চিহ্নিত করি তাহলে তার সাথে যে আণবিক ভরের সম্পর্কটা সেটা হচ্ছে √M2 ডিভাইডেড M1। এটা আমরা প্রতিপাদন দেখেছিলাম। এখন যা যা দেওয়া আছে সেই জিনিসগুলোকে যদি আমি দেওয়া আছে অংশে লিখি, সেক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার R1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 মিনিট সময় দেওয়া আছে, আর হচ্ছে কি পরিমাণ ব্যাপিত হচ্ছে তার পরিমাণটা দেওয়া আছে। অর্থাৎ হার বলতে কিন্তু আমরা বুঝি যে একক সময়ে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা গ্যাসের বা কোনো একটা জিনিসের অতিক্রান্ত যে দূরত্ব বা যতটুকু ব্যাপিত হয়েছে, অনুসৃত হয়েছে তার পরিমাণটাকে বোঝাচ্ছে। তোমাকে সরাসরি কিন্তু এখানে ব্যাপন হারটা দেওয়া ছিল না, একটা ইনফরমেশন দেওয়া আছে যে 5 মিনিটে 1 লিটার হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার R1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মিনিটে যেহেতু হচ্ছে 1/5, সেক্ষেত্রে আমরা ব্যাপন হার R1 এর মান পাচ্ছি 0.2 লিটার পার মিনিট। খেয়াল করবে আমাদের যেহেতু মিনিটে দেওয়া আছে তাহলে অক্সিজেনটাও আমাদের মিনিটেই বের হবে, আর যদি সেকেন্ডে দেওয়া থাকতো আমরা তখন সেকেন্ডে হিসাব করতাম লিটার পার সেকেন্ড, অথবা লিটার না দেওয়া থাকলে মিলিলিটার দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ওইভাবে করে হিসাব করব। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর M1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.002। অক্সিজেন গ্যাসের আণবিক ভর আমরা জানি 32। অক্সিজেন গ্যাসের ব্যাপন হার আমাদের জানা নেই R2। বলা হয়েছে ওই 5 মিনিট সময়ই অক্সিজেন গ্যাস কতটুকু নির্গত হবে সেটার পরিমাণটা বের করতে। তাহলে আমরা স্বাভাবিকভাবে সূত্রে সব কিছু বসিয়ে দেওয়ার পরে R2-র যে একটা মান বের হবে, R2-র মানটা বের হলো। R2 দিয়ে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? R2 দিয়ে আমরা জানতে পারছি আসলে অক্সিজেন গ্যাসের এই যে ব্যাপন হার, হাইড্রোজেন গ্যাসের যে ব্যাপন হারটা বের করলাম, এরকম অক্সিজেন গ্যাসের সরাসরি ব্যাপন হারটা আমরা পেয়ে গিয়েছি। এখন বলা হয়েছে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছিল, যে আসলে লিটারে উত্তরটা দিতে হবে। তখন আমাদের যেহেতু 5 মিনিট একই সময়ের কথা বলা আছে,
তাহলে 5 মিনিটে নির্গত অক্সিজেন গ্যাসের আয়তন আমরা যে পরিমাণটা পেয়েছি সেটাকে 5 দিয়ে গুণ দিলেই কিন্তু আমি লিটারে উত্তরটা পেয়ে যাচ্ছি 0.25 লিটার অক্সিজেন গ্যাস নির্গত হবে। উদাহরণ 2-এর প্রশ্নটা খেয়াল করো। একটি গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের 2.92 গুণ গ্যাসটির আণবিক ভর নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ দুইটা গ্যাসের তুলনার যে ব্যাপন হারের যে তাদের মাঝখানে যে সম্পর্ক, অর্থাৎ দুইটি গ্যাসের যে ব্যাপন হার অর্থাৎ R1/R2 এর যে মানটা সেটা কিন্তু দেওয়া আছে 2.92 এমন বলা হয়েছে। সেই গ্যাস যেই গ্যাসটার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আরেকটা গ্যাসের কথা বলা হচ্ছে, সেই গ্যাসের আণবিক ভর বের করতে হবে এবং সেই গ্যাসটা কী সেটাও আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে গ্রাহামের সূত্র অনুযায়ী আমরা জানি R1/R2 অ্যান্ড √ অফ আমাদের M2/M1। এখানে M2 ধরা হয়েছে অ্যামোনিয়া গ্যাসকে এবং M1 ধরা হয়েছে অজানা যেই গ্যাসটি আমরা নিয়েছি। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 আর অজানা গ্যাসের আণবিক ভর আমাদের জানার। তাহলে প্রশ্ন অনুযায়ী R1 এবং R2-র যেই মানটা, যে দুইটি গ্যাসের যে ব্যাপন হারের যেই সম্পর্কটা কত গুণ একটি গ্যাসের সাথে আরেকটি, সেই মানটা দেওয়া আছে যে 2.92। তাহলে R1 এবং R2-র জায়গায় আমরা 2.92 বসাচ্ছি, ডিভাইডেড √ অফ 17/M। সেখান থেকে আমরা পাচ্ছি 2। অর্থাৎ অজানা গ্যাসটি হচ্ছে আণবিক ভর হচ্ছে 2। তাহলে বোঝা যাচ্ছে সে অজানা গ্যাসটি কী হবে? অবশ্যই সে অজানা গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব। উদাহরণ 6। তোমরা গাণিতিক সমস্যা যেগুলো আলোচনা করা হচ্ছে সবগুলোরই এবং কিছু বাড়তি গাণিতিক সমস্যার অক্ষরপত্রের বই থেকে আজকের ক্লাসের কিছু তোমাদের গাণিতিক সমস্যার স্টিল পিকচারগুলো আমি কমেন্টে দিয়ে দিব। তোমরা সবগুলো অঙ্ক করে খাতায় নোট করবে, যেগুলো সাধারণত ক্লাসে করানো হচ্ছে। আর অনুশীলনীতে দেখবে হাজারিনাগের বই এবং অক্ষরপত্রের বই যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনীগুলোতে তোমরা তোমাদের সূত্র অনুযায়ী অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং ওখানে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে, উত্তরগুলো মিলিয়ে দেখবে। এমন যেগুলোতে উত্তরগুলো হচ্ছে না সেগুলো একটু মার্ক করে রাখবে এবং আমাকে যদি জানাও তাহলে আমি পরবর্তীতে সময় করে ওই যে সমস্যাগুলো বের হচ্ছে ওই সমস্যাগুলোর উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। উদাহরণ 6-এ বলা হচ্ছে আমাদেরকে 3টা বক্স ভয়ের কথা বলা হয়েছে যে এক্স গ্যাস, ওয়াই এবং এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ। এক্স গ্যাসের আয়তন দেওয়া আছে, টেম্পারেচার, প্রেশার এবং এর ভর দেওয়া আছে। ওয়াই গ্যাসের আয়তন, টেম্পারেচার, প্রেশার এবং ভর দেওয়া। এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ দেওয়া আছে, সেই মিশ্রণের আয়তন দেওয়া আছে এবং টেম্পারেচার বলা হয়েছে। এখানে বলা হচ্ছে গ্যাসদ্বয় পরস্পর বিক্রিয়াহীন। উদ্দীপকের 3 নম্বর পাত্রের চাপ গণনা করতে বলা হয়েছে। 3 নম্বর পাত্রটা কিন্তু একটা গ্যাস মিশ্রণ। এক্স এবং ওয়াই গ্যাসের ব্যাপন হার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এক্স এবং ওয়াই এর গাণিতিক ভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে কোন গ্যাসের ব্যাপন হারটা কত গুণ বেশি, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখান থেকে আমরা বয়েল এবং চার্লসের যে সমন্বয়ের সূত্রটা, সেটা থেকে আমরা জানি PV = P1V1 + P2V2। তাহলে চাপ যেহেতু বের করতে বলা হয়েছে, এখানে আমাদের চাপের মানটা আসলে দেয়া নেই, আমাদেরকে চাপ গণনা করতে বলা হয়েছে 3 নাম্বার পাত্রের। তাহলে পি এর মানটা যদি আমরা বের করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে P1 গ্যাসটা রয়েছে সেই P1-এর যেহেতু গ্যাস মিশ্রণ, এই কারণে আমার 1 এবং 2টাও অবশ্যই কনসিডারে আসবে। 1 নাম্বার গ্যাসের আমার চাপ দেওয়া আছে 50, তার আয়তন দেওয়া আছে 10। 2 নাম্বার গ্যাসের 200 এবং আয়তন দেওয়া আছে, আমরা এখানে 4 দিয়ে হিসাব করেছে, V2। V1 হচ্ছে 10 ডেসিমিটার কিউ এবং V2 হচ্ছে 1 ডেসিমিটার কিউ এবং আমাদের মিশ্রণের যে আয়তনটা আছে সেটা কিন্তু 2 ডেসিমিটার কিউ। তাহলে এই দুইটা গ্যাসকে মিশ্রণের ফলে আমাদের মিশ্রণের আয়তন হয়েছে 2 ডেসিমিটার কিউ এবং এই দুইটা গ্যাসের মধ্যে একটা গ্যাসের আমাদের আয়তন ছিল 10 আর একটা গ্যাসের ছিল আমাদের 1 মিশ্রণের আয়তন। তাহলে 50 × 10 + 200 × 4 এবং আমাদের মোট যেই চাপ ছিল সেটা হচ্ছে, মোট যে আয়তনটা ছিল সেটা হচ্ছে আমাদের 2 ডেসিমিটার কিউ। সম্পূর্ণ মিশ্রণের যে আয়তনটা সেটা হচ্ছে 2 ডেসিমিটার কিউ। তাহলে এই অবস্থায় আমরা যে চাপটা পাচ্ছি সেটা হলো সম্পূর্ণ মিশ্রণের চাপ। তাহলে উদ্দীপক থেকে 1 নাম্বার যে প্রশ্নটা ছিল যে 3 নং পাত্রের চাপ নির্ণয় করা, সেটা কিন্তু এখনই আমরা নির্ণয় করতে পারলাম। তবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে যেটা দেখতে পাচ্ছি।
আমাদের আয়তন V2 দেওয়া ছিল 1 ডেসিমিটার কিউব। হয় আমরা এখানে কারেকশন করে নিবাই, সবাই যে 2 নম্বর পাত্রে যে আয়তনটা দেওয়া আছে সেটা 4 ডেসিমিটার কিউব, আর না হলে আমরা 1 ডেসিমিটার কিউব দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, এখানে একটু কারেকশন হবে অক্ষরপত্রের বইয়ে। নতুন বইয়ে হয়তো, আমারটা পুরাতন বই, তোমাদের কাছে যদি নতুন বই থাকে হয়তো সেখানে সংশোধনী চলে এসেছে হয়তো এই বছর। এরপরে দেখো এক্স গ্যাসের ক্ষেত্রে আমাদের আসলে কিভাবে আমরা এক্স গ্যাসের জন্য তার আণবিক ভরটা হিসাব করতে হবে। কেন আণবিক ভরটা হিসাব করব? কারণ আণবিক ভরটা হিসাব করলেই দুইটা গ্যাসের মধ্যে তুলনা করে আমি বলতে পারবো কোন গ্যাসের আণবিক ভরটা বেশি এবং কোন গ্যাসের আণবিক ভরটা কম। এবং আণবিক ভর যার বেশি হবে স্বাভাবিকভাবেই তার ব্যাপন হার কম হবে এবং অপর গ্যাসের ব্যাপন হার বেশি হবে। সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে যে এক্স এবং ওয়াই এর ব্যাপনের হার গাণিতিকভাবে বিশ্লেষণ করা। তাহলে এক্সের ক্ষেত্রে যেহেতু আমাদের ডাব্লিউ অর্থাৎ ভরের পরিমাণটা কিন্তু দেওয়া ছিল উদ্দীপকে, খেয়াল করো উদ্দীপকে এক্স গ্যাসের ভরের পরিমাণ দেওয়া আছে 8.885 গ্রাম, আর আমাদের চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর তাপমাত্রা দেওয়া আছে। তাহলে পিবি ইজিক্যাল টু ডাব্লিউ, আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা ব্যবহার করবো। পিবি ইজিক্যাল টু এনআরটি, এনের জায়গায় আমরা লিখতে পারি মোল, যে মোলের জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড এম, কারণ এখানে আমাদের আয়তন নিয়ে কথা হচ্ছে এবং আমাদের ভর সংখ্যা, ভরের কথা, যে গ্যাসের ভর কতটুকু সেটা কিন্তু বলা হয়েছে। আর এখানে আমরা ডান দিকে আমাদের চাপ ছিল কিলো প্যাসকেলে, এবং যেহেতু আমাদেরকে এখানে আর এর মান ব্যবহার করতে হবে, হয় লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করতে হবে, না হলে আমাদেরকে জুল এবং জুল কেলভিনে ব্যবহার করতে হবে। তো যেহেতু কিলো প্যাসকেলে আছে এবং আয়তনটা ডেসিমিটার কিউতে দেওয়া আছে এবং ভর গ্রামে হিসাব করা হচ্ছে, এ কারণে আমরা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করলে আমাদের জিনিসটা একটু করতে সুবিধা হবে। অর্থাৎ 50 কিলো প্যাসকেলকে আমরা 101.325 দিয়ে যখন ভাগ করা হবে তখন সেটা আবার অ্যাটমসফিয়ারে চলে আসতেছে। অর্থাৎ কিলো প্যাসকেল থেকে আমাদের এক প্যাসকেলে যতটুকু পরিমাণ হয়, যে পরিমাণটা, সেই সম্পর্কটা থেকে কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিচ্ছি। আয়তন ভি ইজিক্যাল হচ্ছে 10 ডেসিমিটার কিউ, আয়তন তাপমাত্রা 298 কেলভিন 25K, আর মোলার গ্যাস ধ্রুবককে আমরা লিটার অ্যাটমসফিয়ারে রাখছি এবং ডাব্লিউ হচ্ছে 8.885। সেখান থেকে আমরা এক্স গ্যাসের যে আণবিক ভর সেটা পাচ্ছি 44। ওয়াই গ্যাসের ক্ষেত্রেও ঠিক একইভাবে একই সূত্র প্রয়োগ করব। একই সূত্র প্রয়োগ করে আমরা ওয়াই গ্যাসের যে আণবিক ভরটা পাচ্ছি সেটা হচ্ছে 30। তো আমরা জানি যে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেটা আমরা জানি। ওয়াই গ্যাস এবং এক্স গ্যাস যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে সূত্রটা আমাকে কীভাবে সাজাতে হবে? আর অফ ওয়াই আর অফ এক্স ডিভাইডেড রুট ওভার অফ এম এক্স ডিভাইডেড এম ওয়াই। আমি যদি এক্সকে উপরে রাখতাম, ওয়াইকে নিচে রাখতাম, সেক্ষেত্রে কিন্তু এখানেও এটা অপোজিট হয়ে যেত। তাহলে দেখা যাচ্ছে এই দুইটা গ্যাসের ব্যাপন হার হচ্ছে 1.21, অর্থাৎ আর ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 1.21 আর এক্স। ওয়াই গ্যাসের যে ব্যাপন হারটা সেটা এক্স গ্যাসের ব্যাপন হারের 1.21 গুণ। এই লাইনটা থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পাচ্ছি যে ওয়াই গ্যাসের ব্যাপন হারের সাথে এক্সের গ্যাসের ব্যাপন হারের একটা সম্পর্কের কথা বলা হয়েছে, যে ওয়াই গ্যাসের যে ব্যাপন হারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স গ্যাসের ব্যাপন হারের 1.21 গুণ। এটা হচ্ছে আমাদের উদ্দীপকে যে প্রশ্নটা বলা হয়েছিল, যে এক্স এবং ওয়াই গ্যাসের ব্যাপন হারের যেই গাণিতিক হারটা বিশ্লেষণ করা। এভাবে করে আমরা হচ্ছে গাণিতিক হারটা বিশ্লেষণ করব। এরকম অনেকগুলো অঙ্ক তোমরা পাবে এবং এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2015-তে এসেছে। তো স্বাভাবিকভাবে তোমরা হাজারিনাগের বই এই ধরনের আরও কিছু ধরনের ছোটো ছোটো অনেকগুলো অঙ্ক পাবে। আমি সবগুলো অঙ্কই তোমাদেরকে একটু উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলা আগে প্র্যাকটিস করবে, বেশি প্র্যাকটিস করে যখন মোটামুটি মনে হবে যে অঙ্ক করতে খুব ভালো লাগছে, অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো, ভালোভাবে চিন্তা করতে পারছো, তখন আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে গিয়ে অঙ্কগুলো করবে, দেখবে যে ম্যাক্সিমামই পারছো। কিছু হয়তো একটা দুটো অঙ্ক দেখা যাবে যে হয়তো চিন্তাটা ওইভাবে আসতেছে না, সেক্ষেত্রে সমস্যাগুলো তোমরা জানাতে পারো যে এখানে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব যে শুধু সমস্যাগুলো নিয়েই একটি ক্লাস করতে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আমরা নতুন একটা টপিকস নিয়ে আসবো। সবাই প্রতিদিনের যে ক্লাসগুলো যাচ্ছে সেই ক্লাসের পড়াগুলো তৈরি করে রাখবে এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সের দিকে সবাই একটু সজাগ দৃষ্টি রাখবে। অবশ্য দেখা যায় যে তোমরা ভিডিও হয়তো দেখো না, কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্সের জন্য রোলটা দিয়ে রাখো। তো অনুরোধ থাকবে, অ্যাটেন্ডেন্স তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ক্লাসটা দেখাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো ক্লাস দেখেই তোমরা রোলটা লিখো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবে, ধন্যবাদ।